নমস্কার বন্ধুরা, আমার গভর্নমেন্ট জব প্রিপারেশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি ম্যাথসের একটা পুরোপুরিভাবে নতুন চ্যাপ্টার শুরু করব। সেটা হচ্ছে বাংলায় অনুপাত এবং সমানুপাত, এবং ইংলিশে বলছি রেশিও অ্যান্ড প্রপোর্শন। এই রেশিও আর প্রপোর্শনকে আমি 3টে পার্টে ভেঙেছি, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। তো আমি আজকে রেশিও প্রপোর্শনে পার্ট 1 মানে বেসিক যে পার্টটা সেটা আমি শুরু করব। তা চলো বন্ধুরা, ক্লাসটা স্টার্ট করা যাক। তো রেশিও প্রপোর্শনের ক্লাস শুরু করতে গেলে আমি ডাইরেক্ট ম্যাথ বা প্রবলেমে যাওয়ার আগে আমি কিছু বেসিক যে কনসেপ্ট সেগুলো আগে আমি ক্লিয়ার করে নিই। যে রেশিও জিনিসটা কী জিনিস? রেশিও মানে হচ্ছে, ঠিক সাপোজ এরকম হিসেবে থাকলো 2:3। এই যে ইস টু কথাটা বললাম, এটাকে বলছি আমি রেশিও, মানে দুটো ভাগে আমি বিভক্ত করছি কোনো একটা জিনিসকে। যে আমি কোনো একটা জিনিসকে সাপোজ 5 অনুপাত জিনিস ছিল, সেটাকে আমি একদিকে 2 অনুপাত রাখলাম, একদিকে 3 অনুপাত রাখলাম, জাস্ট এইভাবে আমি ভাগ করলাম। ক্লিয়ার? তাহলে সাপোজ আমার দেওয়া আছে হয়তো 4:18, বলে এটাও একটা রেশিও। এবার এই রেশিওটাকে যদি আমি শর্ট করি তাহলে কী হবে? আমি যে 2 দিয়ে কাটাকাটি করি, মানে এই সাইডেও আমি যত দিয়ে কাটাকাটি করবো এই সাইডেও সেম, মানে এই সাইডেও আমি যত সংখ্যা দিয়ে ভাগ করবো এই সাইডেও আমাকে সেম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি যদি এখন এই সাইডে 2 দিয়ে ভাগ করি, 2 2 4, এই সাইডে ভাগ করলে 2 9 18, তাহলে আর কি কমন সংখ্যা দিয়ে ভাগ যাবে? আর যাবে না। তাহলে 4:18 মানেও লেখা যায়, আর 2:9 সে একই ব্যাপার। তাহলে এতটুকু বোঝা গেছে বন্ধুরা যে আমাদের বেসিক রেশিও জিনিসটা কী। এবারে আমি নেক্সট চলে আসি কম্পাউন্ড রেশিও। কী নাম বললাম বন্ধুরা? কম্পাউন্ড রেশিও। তাহলে আমি এখন লিখবো হচ্ছে কম্পাউন্ড রেশিও। কম্পাউন্ড রেশিও কী জিনিস? সাপোজ আমাকে একটা এক্সাম্পল দিল যে A:B equal to 1:2, B:C equal to 2:3, আর C:D equal to 4:6। সাপোজ এরকম দিল। তাহলে এখন আমাকে কোশ্চেনে বললো যে এর কম্পাউন্ড রেশিও কী হবে। তা আমি কীভাবে ক্যালকুলেট করবো বন্ধুরা? চলো দেখে নিই। তাহলে আমি যখন কম্পাউন্ড রেশিও বা মিশ্র অনুপাত যখন আমি বের করবো, আমাকে বের করতে হবে ফার্স্ট অনুপাত টু লাস্ট অনুপাত, মানে আমাকে বের করতে হবে অ্যাকচুয়ালি A:D, এটা আমাকে বের করতে হবে একদম প্রথম অনুপাত থেকে লাস্ট অনুপাত। তাহলে আমি কীভাবে বের করবো চলো বন্ধুরা দেখে নিই। আমি যদি এখানে A:D বের করতে হয় তাহলে আমি প্রথমে কী করব? প্রথম যে অনুপাতগুলো আছে মানে 1, 2 আর 4, এই তিনটেকে গুণ করব। 1 × 2 × 4 is to দ্বিতীয় যে অনুপাতগুলো আছে মানে 2, 3 আর 6, এটা গুণ করব, মানে 2 × 3 × 6। এরপর এটা অ্যান্সার কত হচ্ছে? তাহলে দিয়ে করলে 4 2 8 is to 6 3 18 2 36। কাটাকাটি করছি, 2 4 8, 2 18 36, 2 2 4, 2 9 18। তাহলে অ্যান্সারটা কত হলো বন্ধুরা? 2:9। তার মানে আমার এই যে A:B ছিল 1:2, B:C ছিল 2:3, C:D ছিল 4:6, যদি এদের কম্পাউন্ড রেশিও বা মিশ্র অনুপাত বের করতে বলে আমি কি করব? প্রথম যে সংখ্যাগুলো ছিল তার গুণ, লাস্টের যে সংখ্যাগুলো ছিল তার গুণ, সেটাই হলো আমার কম্পাউন্ড রেশিও অ্যান্সার। ক্লিয়ার বন্ধুরা? তাহলে এটাই হলো কি অনুপাত? A:D, মানে প্রথমে যেটা থাকবে লাস্টে যেটা থাকবে সেটা, বা কম্পাউন্ড রেশিও বা মিশ্র অনুপাত, যাই বলুন না কেন একই অ্যান্সার হবে। তাহলে আমার অ্যান্সারটা হলো 2:9। ক্লিয়ার বন্ধুরা? নেক্সট এই টাইপের কোশ্চেনে যে ডুপ্লিকেট রেশিও, ট্রিপ্লিকেট রেশিও বা সাব ডুপ্লিকেট রেশিও বা সাব ট্রিপ্লিকেট রেশিও, এই টাইপের কোশ্চেন কিন্তু এখন প্রায় এক্সামেই দেখা যায়। যে একটা হয়তো সংখ্যা দিয়ে দিল, বললো এর ডুপ্লিকেট রেশিও কত হবে, একটা সংখ্যা দিয়ে বলে ট্রিপ্লিকেট রেশিও কত হবে, দিয়ে 4টে অপশান দিয়ে দিল। তো এই রেশিওগুলো আমি একটু জেনে নেবো। ফার্স্ট আসছে ডুপ্লিকেট রেশিও কী জিনিস। সাপোজ আমাকে দেওয়া আছে 2:3, এবার বললো 2:3 ডুপ্লিকেট রেশিও কী হবে, তার 4টে অপশান দিল, হয়তো 4:9, 6:4, 4:6, এভাবে 4টে অপশান দিল। তো আমাকে বের করতে হবে ডুপ্লিকেট রেশিওটা কী। তাহলে তার আগে আমাকে জানতে হবে ডুপ্লিকেট রেশিও কী জিনিস। তো ডুপ্লিকেট রেশিও মানে কিচ্ছু না, যে রেশিওটা দেওয়া থাকবে তার ইন্ডিভিজুয়াল যদি আমি স্কোয়ার করি তাহলে সেটাই হবে আমার ডুপ্লিকেট রেশিও। তার মানেটা কী দাঁড়ালো? মানে এর যদি আমাকে ডুপ্লিকেট রেশিও করতে হয় তাহলে কী হবে? এই ইন্ডিভিজুয়াল মানে 2 স্কোয়ার করতে হবে, 2 স্কোয়ার কত হয় বন্ধুরা? 4:, এইদিকে আবার 3 স্কোয়ার করতে হবে, 3 স্কোয়ার কত হয় বন্ধুরা? 9। তার মানে ডুপ্লিকেট রেশিও বলতে আমার কী হলো? আমি কি করলাম? আমি প্রত্যেকটা যে রেশিওর যে নাম্বার ছিল ইন্ডিভিজুয়াল নাম্বার তার কী করলাম? স্কোয়ার করলাম, মানে 2 স্কোয়ার করলাম কত এলো? 4, 3 স্কোয়ার করলাম কত এলো? 9। তাহলে এটাই হলো আমার ডুপ্লিকেট রেশিও। তার ডুপ্লিকেট রেশিওতে কী করলাম? যে রেশিওটা যা আছে তার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নাম্বারে আমি স্কোয়ার বের করলাম বা বর্গ করলাম, সেটাই হলো আমার ডুপ্লিকেট রেশিও। নেক্সট হচ্ছে ট্রিপ্লিকেট রেশিও। তাহলে ডুপ্লিকেট রেশিওতে যদি আমার বর্গ করতে হয় তো ট্রিপ্লিকেট রেশিওতে আমি কী করব?
কিউব করব বা ঘন করব, তাই তো? তাহলে সাপোজ এক্সাম্পলটা দেওয়া আছে 2:3। এখন এই ট্রিপ্লিকেট রেশিও বের করতে বললো, তাহলে আমি প্রথমে এই 2-এর কিউব করব। 2-এর কিউব করলে কত হয় বন্ধুরা? 8। 2-এর কিউব মানে 3টে 2-এর গুণফল 8। সিমিলারভাবে 3-এর কিউব করব। 3-এর কিউব কত হয়? 3টে 3-এর গুণফল মানে কত হয় বন্ধুরা? 27। তাহলে আমার 2:3 ট্রিপ্লিকেট রেশিও কত হলো? 8:27। তাহলে এইখানে আমি কি করেছিলাম? আমি এখানে করেছিলাম স্কোয়ার। এখানে কি করলাম? যে রেশিওটা দেওয়া আছে ওই নাম্বারগুলো কিউব, সেটা আমি পেয়ে গেল ডুপ্লিকেট রেশিও। এবার চলে আসছে সাব ডুপ্লিকেট রেশিও। ঠিক এতক্ষণ যা করলাম তার উল্টো জিনিসটা করব। তার মানে কি সাব ডুপ্লিকেট রেশিও মানে কি? সাপোজ এখানে দেওয়া আছে 4:9, সাপোজ। এখন বলি 4:9-এর সাব ডুপ্লিকেট রেশিও বের করতে হবে। তা ডুপ্লিকেটে কী করেছিলাম? ডুপ্লিকেট মানে আমি করেছিলাম স্কোয়ার, তাই তো? তা সাব ডুপ্লিকেটে করবো ঠিক উল্টোটা, মানে স্কোয়ার রুট। এখানে আমি তাহলে কী করব? স্কোয়ার রুট। স্কোয়ার রুট বের করবো। তাহলে 4:9-এর স্কোয়ার রুট করলে কত হয়? তাহলে প্রথমে 4-এর রুট করলে কত হয়? 2। 3-এর 3 তো না, 9-এর রুট করলে কত হয়? 3। তাহলে 4:9-এর আমার সাব ডুপ্লিকেট রেশিও কত হলো? 2:3। তাহলে আবার বলছি, ডুপ্লিকেট রেশিওতে কী হয়? যে রেশিওটা দেওয়া থাকে তার স্কোয়ার করতে হয়। তার মানে এখানে ছিল 2:3, 2-এর স্কোয়ার করলাম 4, 3-এর স্কোয়ার করলাম 9। তাহলে হলো 2:3, ডুপ্লিকেট রেশিও হলো 4:9। ঠিক উল্টোটা হচ্ছে সাব ডুপ্লিকেট রেশিও। মানে এই যে আমি নাম্বারটা ছিল এটা আমার সাপোজ আমার দেওয়া আছে 4:9, বলে সাব ডুপ্লিকেট করতে আমি কী করবো? স্কোয়ার রুট করে দেবো। তার মানে এখন 4-এর রুট করবো, 4 রুট করলে কত হয়? 2। 9-এর রুট করবো, 9 রুট করলে কত হয়? 3। তাহলে এটা হলো সাব ডুপ্লিকেট রেশিও। সিমিলারভাবে ট্রিপ্লিকেট রেশিওতে কী ছিল? কিউব করছিলাম। সাপোজ 2:3 দেওয়া ছিল, এখানে কী করছিলাম? 2-এর কিউব 8, 3-এর কিউব 27। তাহলে এখন যখন আমি সাব ট্রিপ্লিকেট রেশিও করবো, সাপোজ আমার এই সংখ্যাটা দেওয়া থাকবে, মানে 8:27। এখন এর কি আমি বের করবো? তাহলে একইভাবে কিউব রুট বের করবো। যেমন ট্রিপ্লিকেট রেশিওতে আমি কী বের করলাম? কিউব বের করলাম। তাহলে এখন সাব ট্রিপ্লিকেট আমি কী বের করবো? কিউব রুট বের করবো। তাহলে 8-এর কিউব রুট কত হয়? 2 2। 27-এর কিউব রুট কত হয়? 3। তাহলে অ্যান্সারটা কত এলো? 2:3। বোঝা গেল বন্ধুরা? আবার বলছি, তার মানে আমি ট্রিপ্লিকেট রেশিওতে কী করেছিলাম? কিউব বের করেছিলাম। তো 2:3 ট্রিপ্লিকেট রেশিও কত হয়েছিল? 2-এর কিউব মানে কত? 8। 3-এর কিউব মানে কত? 27। সিমিলারভাবে যখন আমি সাব ট্রিপ্লিকেট রেশিও বের করবো, ঠিক উল্টো কেসটা করবো, মানে কিউব রুট বের করবো। তাহলে 8:27-এর কিউব রুট কত হবে? 8-এর কিউব রুট কত? 2। 27 কিউব রুট কত? 3। তাহলে 8:27-এর আমার সাব ট্রিপ্লিকেট রেশিও কত হবে? 2:3। তাহলে বন্ধুরা বোঝা গেছে ডুপ্লিকেট রেশিও কী জিনিস, ট্রিপ্লিকেট রেশিও কী জিনিস, সাব ডুপ্লিকেট রেশিও কী জিনিস, অ্যান্ড সাব ট্রিপ্লিকেট রেশিও। এই চারটের মধ্যে কিন্তু এখন প্রায়ই এক্সামে কিন্তু কোনো না কোনো একটা এক্সাম মানে কোশ্চেন দেখা যায়। তাহলে এই জায়গাটা আশা করি তোমাদের ক্লিয়ার। তাহলে এই জায়গা থেকে যদি কোশ্চেন থাকে আশা করি তোমরা পরীক্ষায় করে আসতে পারবে। তাহলে চলো বন্ধুরা নেক্সট জিনিসে চলে যায়। এবার নেক্সট আমি চলে আসি প্রপোর্শন, বাংলায় যেটাকে বলছি সমানুপাত। তো প্রপোর্শন কী জিনিস? সাপোজ প্রপোর্শন জিনিসটা হবে এরকম, যদি A:B আর C:D যদি রেশিও হয় এবং এই দুটো রেশিও যদি সমান হয়, তাহলে আমি তাকে বলবো প্রপোর্শন। মানে A:B = C:D, এই দুটো রেশিও AB, A:B আর C:D এই দুটো রেশিও একে অপরের সাথে যদি সমান হয়, তাহলে আমি তাকে বলবো প্রপোর্শন, বা বাংলায় বলছি সমানুপাত। মানে দুটো অনুপাত সমান। রেশিও বাংলা কি? অনুপাত। যখনই দুটো অনুপাত সমান হয়ে যাচ্ছে তাকে আমি কি বলছি? সমানুপাত, বাংলায় প্রপোর্শন। বাংলায় সমানুপাত, ইংলিশে হচ্ছে প্রপোর্শন। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে আমি এখন A:B মানে লিখতে পারি A/B, দুটোর ভাগ, তাই তো? = C:D মানে কত লিখতে পারি? C/D। ক্লিয়ার একদম? আমি এই প্রপোর্শনে আরেকটা আমি যদি ভেঙে বলি, এই যে আমার এখানে আছে A আর D, তাই তো? এই A আর ডিকে নাম আছে, একটা আলাদা নাম আছে। A আর ডিকে বলা হয় এক্সট্রিমস। কি বলা হয়? এক্সট্রিমস। A আর ডিকে বলা হয় কি বললাম? এক্সট্রিমস। আর কি পড়ে থাকলো? B আর C, তাই তো? এই B আর Cকে বলা হয় মিনস। B আর Cকে বলা হয় মিনস। ক্লিয়ার একদম? তাহলে কোনো প্রপোর্শনের যে লাস্টের যে দুটো ভ্যালু, মানে একদম বাঁ সাইড থেকে এন্ডে লেফট হ্যান্ড সাইডের প্রথমে যে ভ্যালুটা আর রাইট হ্যান্ড সাইডে লাস্টে যে ভ্যালুটা, মানে টোটাল যে প্রপোর্শনটা আছে তার লাস্ট দুটো ভ্যালুকে বলা হয় এক্সট্রিম, এবং মাঝের যে দুটো ভ্যালু তাকে বলা হয় মিনস। ক্লিয়ার একদম? একদম। তাহলে আমি এখন A:B কীভাবে লিখলাম? A/B। C:D কীভাবে লিখলাম? C/D। তাহলে আমি যখন এখন যদি এটা ক্রস প্রোডাক্ট করি, তাহলে কি বলতে পারবো? AD = BC।
বলতে পারি। তাহলে এখন এ আর ডি কী ছিল? এ আর ডি কী ছিল? প্রপোর্শনের এক্সট্রিম ছিল। বি আর সি কী ছিল? প্রপোর্শনের মিনস ছিল। সুতরাং আমি কি বলতে পারি, কোনো প্রপোর্শনের এই মিনস যে দুটো আছে মানে বি আর সি, এদের গুণফল এক্সট্রিমের গুণফলের সাথে সমান হয়। ক্লিয়ার একদম? তাহলে আমি আবারও বলছি, তাহলে প্রপোর্শন আমি কীভাবে বের করলাম? প্রথমে লিখলাম A/B = C/D, মানে দুটো রেশিও প্রথমে লিখলাম। একটা রেশিও হচ্ছে A/B, আরেকটা রেশিও হচ্ছে C/D। এই দুটো রেশিও যখন সমান হয়ে যাবে তাকে আমি কি বলছি? প্রপোর্শন, বা বাংলায় রেশিওকে কি বলছি? অনুপাত। দুটো অনুপাতের ভ্যালু যখন সমান হয়ে যাবে তাকে আমি কি বলছি? সমানুপাত। তাহলে এখন আমি এই এ আর ডিকে কি নাম দিয়েছি? এক্সট্রিম। বি আর সিকে কি বলেছি? মিনস। তার মানে মাঝের দুটোকে বলছি মিনস, আর লাস্টের দুটোকে বলছি আমি এক্সট্রিমস। এখন A/B মানে কি বলতে পারি? A/B। C/D মানে কি বলতে পারি? C/D। তাহলে আমি যদি এখন ক্রস প্রোডাক্ট বা বর্জগুণন করি তাহলে কি দাঁড়ালো? AD = কত দাঁড়ালো? BC। তাহলে ADটা কি ছিল? এক্সট্রিম। এই যে AD ছিল এক্সট্রিম, BC কি ছিল? মিনস। তার মানে আমি এটা বলতে পারি যে দুটো এক্সট্রিমের গুণফল দুটো মিনসের গুণফলের সাথে সমান, তাকে আমি বলছি প্রপোর্শন। ক্লিয়ার একদম? প্রপোর্শন কি জিনিস? যে দুটো এক্সট্রিমের মান দুটো মিনসের মানের সাথে সমান হয়ে যাবে। এক্সট্রিমের গুণফল এবং মিনসের গুণফল ইকুয়াল হলে তখনই সেটা হবে কি? প্রপোর্শন। ক্লিয়ার বন্ধুরা? তাহলে আমি এর একটা এক্সাম্পল দেখে নিই, তাতে আমাদের আরও সুবিধা হবে। তাহলে সাপোজ একটা এক্সাম্পল আমি এখানে নিলাম 2:1 = 4:2। তাহলে আমি কি এটাকে প্রপোর্শন বলতে পারবো, হ্যাঁ কি না? তাহলে আমি দেখি, আমি আগে এক্সট্রিম এখানে কী কী আছে? এইটা একটা এক্সট্রিম, এটা একটা এক্সট্রিম, তার দুটো এক্সট্রিম কত হচ্ছে? 2 × 2। মানে এটাকে যদি আমি A B C D ধরি তাহলে আমার A × D কত আসছে? 2 × 2 = B × C হতে হবে, তাই তো? B কত আছে? 1, C কত আছে? 4। তাহলে কত হচ্ছে? এদিকেও 4, এদিকেও 4। তার মানে আমার দুটো সাইড মিলে গেছে। তার মানে আমার এখানে এক্সট্রিম দুটো গুণফল আর মিনস দুটো গুণফল ইকুয়াল। তাহলে আমি এটাকে প্রপোর্শন বলতে পারবো। তাহলে আমি এটাকে প্রপোর্শন বলতে পারবো। বোঝা গেল? ক্লিয়ার? তার প্রপোর্শনটা কি? যে আমার এই মিনস দুটো গুণফল এক্সট্রিম দুটো গুণফলের সাথে যদি সমান হয়ে যায় তা তখন আমি তাকে বলছি প্রপোর্শন। এটা একটা প্রপোর্শনের সিম্পল কন্ডিশন। ক্লিয়ার বন্ধুরা? তাহলে আমি নেক্সট স্টেপে চলে যাই। তা নেক্সট হচ্ছে কন্টিনিউড প্রপোর্শন। নেক্সট হচ্ছে আমাদের কন্টিনিউড প্রপোর্শন। প্রপোর্শন এটা কি জিনিস? কন্টিনিউড প্রপোর্শন, না কন্টিনিউড প্রপোর্শন হচ্ছে ঠিক এই টাইপের একটা প্যাটার্ন থাকবে। কীরকম না, সাপোজ যদি কোনো একটা রেশিওকে, দু তিনটে রেশিওকে যদি আমি এইভাবে লিখি A/B = B/C = C/D D/E E/F ঠিক এই প্যাটার্নে যদি কোনো প্রপোর্শন লেখা হয় তাকে আমি বলছি কন্টিনিউড প্রপোর্শন। তার মানে আমি এইভাবে লিখতে পারি যে A/B, A/B মানে কি? A/B = কী হবে? B/C কী হবে? C/D D/E E/F মানে আবার কী হবে? F/G G/H এইভাবে চলতে থাকবে। তাহলে এটাকে আমি বলছি কি? কন্টিনিউড প্রপোর্শন। ক্লিয়ার বন্ধুরা? তো কন্টিনিউড প্রপোর্শন এক্সাম্পল কীরকম থাকবে? তাহলে একটা এক্সাম্পলে চলে যায়, একদম প্রবলেম ওরিয়েন্টেড, তাহলে তোমাদের আরও ভালো সুবিধা হবে। তাহলে এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি আমি বন্ধুরা, কী আছে না, x, 3, 12, y আর ইন কন্টিনিউড প্রপোর্শন, দেন ফাইন্ড x অ্যান্ড y। তার মানে x, 3, 12 আর y এই চারটে ভ্যালু হচ্ছে কন্টিনিউড প্রপোর্শনে আছে। তাহলে আমার x এবং y এর ভ্যালু কত হবে? তাহলে কীভাবে করবো বন্ধুরা? কিচ্ছু না, আমি কন্টিনিউড প্রপোর্শন মানে কি জানতাম যে A/B = B/C, মানে এটা যেখানে শেষ হয় পরেরটা ঠিক সেখানেই শুরু হয়, আবার যেখানে শেষ হচ্ছে পরেরটা ঠিক সেখানেই শুরু হচ্ছে। তার মানে আমাকে যদি এইভাবে এটাকে কন্টিনিউড প্রপোর্শনে লিখতে হয়, আমি কীভাবে লিখবো? যে x/3, তার পরেরটা কোথা থেকে শুরু হবে? এই 3 থেকেই শুরু হবে, তাই তো? তাহলে x/3 = কত বলবো? 3/12। আবার পরেরটা কোথা থেকে শুরু হবে? পরেরটা 12 থেকেই শুরু হবে, 12 কত হবে? y, তাই তো? তাহলে x/3 = 3/12 = 12/y। তাহলে লিখতে পারি যদি x, 3, 12 আর y এই চারটে যদি কন্টিনিউড প্রপোর্শনে থাকে তাহলে আমি এই কথাটা লিখতে পারি যে x/3 = 3/12 = 12/y। তাহলে এখন আমি যদি দুটো সেপারেটটা আমি ভেঙে নিই, মানে একবার এই দুটো নেবো আর একবার এই দুটো নেবো, তাহলে এইখান থেকে আমি কার ভ্যালু ক্যালকুলেট করতে পারবো? এক্সের, আর এখান থেকে কার ভ্যালু ক্যালকুলেট করতে পারবো? ওয়াইয়ের। তাহলে আমি সেটাই করি। তাহলে একবার লিখতে পারি x/3 = 3/12, তাহলে কত হচ্ছে? 3 4 12, তার মানে 1 4, তাই তো? তাহলে কত হচ্ছে? 4x = 3, অতএব x কত আসছে? 3/4। তাহলে আমি এখান থেকে এক্সের ভ্যালুটা পেয়ে গেলাম। সিমিলারভাবে আমি এখান থেকে ওয়াইয়ের ভ্যালু বের করবো যখন, তখন এইটাকে নেবো, কত নেবো? 3/12 = 12/y। তা 3 1 3, 3 4 12 কাটাকাটি করলাম সেমভাবে। তাহলে ওয়াই কত আসছে? ওয়াই কত আসছে? ওয়াই আসছে 12 4 48।
তোমার কত হলো 48। তাহলে এক্সের ভ্যালু কত হলো 3/4, ওয়ার ভ্যালু কত হলো 48। তাহলে এরকমই আমাদের থাকবে কন্টিনিউড প্রপোর্শনের প্রবলেম, যে আমার 4টে কি 5টা আমার এরকম ভ্যালু দিয়ে দিল, এখান থেকে কোনো একটা ভ্যালু আমাকে বের করতে বললো। ক্লিয়ার বন্ধুরা কন্টিনিউড প্রপোর্শন কী জিনিস? তাহলে আমরা নেক্সট পার্টে চলে যাই। তাহলে সাপোজ বন্ধুরা আমার এখানে দুটো সংখ্যা দেওয়া থাকলো, 3টে, 2, 6 আর 18। বললো এই 2, 6 আর 18 কন্টিনিউড প্রপোর্শনে আছে। তাহলে যদি 2, 6 আর 18 যদি কন্টিনিউড প্রপোর্শনে থাকে, তাহলে আমি কীভাবে লিখতে পারি? 2/6 = 6/18, ঠিক না ভুল? বা আমি এভাবে লিখতে পারি 2:6 = 6:18, তাই তো? তা কন্টিনিউড প্রপোর্শনে থাকা মানে আমার এইখানে যে সংখ্যাটা দিয়ে শেষ হচ্ছে, পরের যখন রেশিওতে যাব ওই সংখ্যা দিয়ে স্টার্ট হবে। সেটাই করলাম, 2:6 কত হলো 6:18। তাহলে আমি এখন দেখতে পাচ্ছি কন্টিনিউড প্রপোর্শনের ক্ষেত্রে এই 2 আর 18 হলো এক্সট্রিম, আর এই 6 এবং এই 6 হলো মিনস। তার মানে কি দাঁড়ালো, যে কন্টিনিউড প্রপোর্শনের ক্ষেত্রে মিনের ভ্যালু দুটো কি হয়? সমান হয়। প্রপোর্শনের রুল তো খাটবেই, যে মিন দুটো গুণফল এবং এক্সট্রিমের গুণফল সমান হয়। যে 2 18 গুণ করলে 36, 6 6 গুণ করলে 36, সেটা ঠিক আছে। কিন্তু আমি আরেকটা জিনিস কি বললাম এক্সট্রা, যে মিনের ভ্যালু দুটো অলওয়েজ সমান হবে। মানে এখানে একটা মিনের ভ্যালু কত 6, আরেকটা মিনের ভ্যালু কত 6, কিন্তু এক্সট্রিমের ভ্যালু সমান হতে পারে, না হতে পারে, সেটা অন্য ব্যাপার, কিন্তু মিনের ভ্যালু অবশ্যই সমান হবে। তাহলে কন্টিনিউড প্রপোর্শনের একটা ফার্স্ট শর্ত আমি কি পেলাম, যে মিনগুলোর ভ্যালু সর্বদা কি হবে না একই হবে। ক্লিয়ার বন্ধুরা? তাহলে নেক্সট টপিকে চলে যাই। এখন আমি যে টপিকটা বন্ধুরা তোমাদের করাবো সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। এই টপিক থেকেও এক্সামে কিন্তু কোশ্চেন থাকে। 3টে টপিক আছে এখানে, একটা হচ্ছে ফার্স্ট প্রপোর্শন, থার্ড প্রপোর্শন, আর একটা হচ্ছে মিন প্রপোর্শন। তো এই 3টে কী জিনিস? সাপোজ আমি ধরে নিলাম এ, বি অ্যান্ড সি, এই 3টে আমার কন্টিনিউড প্রপোর্শন আছে। মানে এ, বি অ্যান্ড সি আর কন্টিনিউড প্রপোর্শন। সাপোজ আমি এটা ধরে নিলাম, তাহলে আমি কী লিখতে পারি? যদি এ, বি আর সি যদি কন্টিনিউড প্রপোর্শন হয়, তাহলে আমি বলতে পারি A/B = B/C, অর A:B = B:C। পারি তো বলতে? এই রেশিও যেটা বেরোলো, মানে এই প্রপোর্শন যেটা বেরোলো দুদিকে রেশিও, তার এই ফার্স্ট যে টার্মটা আছে, ফার্স্ট টার্মটা কী আছে? ABC এর মধ্যে প্রথম টার্ম কোনটা? এ, তাই তো? এ, প্রথম টার্ম হচ্ছে এ, এইটাকেই আমি বলছি ফার্স্ট প্রপোর্শন। তা যদি এ, বি এবং সি যদি 3টে যদি কন্টিনিউড প্রপোর্শনে থাকে, তাহলে এর যে প্রথম টার্মটা মানে এটাকে বলছি আমি ফার্স্ট প্রপোর্শন। সিমিলারভাবে আবার যদি ABC যদি কন্টিনিউড প্রপোর্শন হয়, তাহলে আমি বলতে পারি A/B = C/D। এর যে লাস্ট টার্মটা A/B = B/C, এর যে লাস্ট টার্মটা কত? C, এটাকে আমি বলছি থার্ড প্রপোর্শন। তাহলে আবার বলছি যে যদি A, B এবং C যদি কন্টিনিউড প্রপোর্শনে থাকে, তার যেটা লাস্ট টার্ম হয় মানে সি, এটাকে আমি বলছি থার্ড প্রপোর্শন। সিমিলারভাবে এ, বি, সি যদি আবার যদি কন্টিনিউড প্রপোর্শনে থাকে, তার যেটা মিডল টার্ম, মানে মিডল টার্ম কোনটা? বি, তাই তো? মিডল টার্ম হচ্ছে বি। A/B = B/C হয়েছে, তার মিডল টার্ম কোনটা? বি, এটাকে আমি বলছি মিন প্রপোর্শন। তা বোঝা গেল ফার্স্ট প্রপোর্শন কী জিনিস, থার্ড প্রপোর্শন কী জিনিস, মিন প্রপোর্শন কী জিনিস। তাহলে এ, বি এবং সি যদি কন্টিনিউড প্রপোর্শন হয়, তাহলে আমি কী বলতে পারি? তার যেটা প্রথম টার্ম মানে এ, সেটা হচ্ছে ফার্স্ট প্রপোর্শন, তার যেটা লাস্ট টার্ম মানে হচ্ছে সি, সেটা হচ্ছে থার্ড প্রপোর্শন, এবং তার যেটা মাঝের টার্ম, মধ্যবর্তী যে টার্মটা বা মিডল টার্ম যেটা, সেটাকে বলছি আমি মিন প্রপোর্শন। ক্লিয়ার? তাহলে এই ফার্স্ট প্রপোর্শন, থার্ড প্রপোর্শন বা মিন প্রপোর্শন থেকে এক্সামে কী টাইপের কোশ্চেন থাকে, চলো বন্ধুরা আমি দেখে নিই। তাহলে বন্ধুরা কোশ্চেনটা কী জানতে চাইছে? হোয়াট ইজ দ্য থার্ড প্রপোর্শন অফ 4 and 12? তাহলে 4 and 12-এর থার্ড প্রপোর্শন কীভাবে করতে হয়? তাহলে আমার সংখ্যাটা করতে হবে 4, 12, আর আমি থার্ড প্রপোর্শনটা জানি না, মানে কত ধরে নিতে হবে? x, তাই তো? আমি কি বলেছিলাম, যে যদি এ, বি অ্যান্ড সি 3টে যদি কন্টিনিউড প্রপোর্শনে থাকে, তাহলে এ কে বলা হয় ফার্স্ট প্রপোর্শন, সি কে বলা হয় থার্ড প্রপোর্শন, আর বি কে বলা হয় মিন প্রপোর্শন। তা সিমিলারভাবে তাহলে এখন যদি আমাকে থার্ড প্রপোর্শন বের করতে হয়, তাহলে 4, 12 আরটা আমি সংখ্যা ধরে নিলাম x, এই 3টেকে কন্টিনিউড প্রপোর্শনে থাকতে হবে। তাহলে আমি কত বলতে পারবো এখান থেকে? 4/12 = 12/x, যেখানে এক্সটা হচ্ছে আমার থার্ড প্রপোর্শন। তাহলে আমার কত হচ্ছে অ্যান্সার? তা 4 3 12, অতএব এক্স কত আসছে বন্ধুরা? এক্স আসছে 36। তাহলে আমার এই 4 আর 12 এর থার্ড প্রপোর্শন কত হবে? 36। ক্লিয়ার একদম? তা বোঝা গেল আমার ওই সিম্পল একদম লজিক দিয়ে, যে যদি এ, বি এবং সি এই 3টে যদি কন্টিনিউড প্রপোর্শনে থাকে, তাহলে এ হচ্ছে আমার ফার্স্ট প্রপোর্শন, বি হচ্ছে মিন প্রপোর্শন, আর সি হচ্ছে
থার্ড প্রপোর্শন। তাহলে এখানে যেহেতু 4 আর 12 লাস্ট মানে থার্ড প্রপোর্শনটা বের করতে বলেছিলাম, আমি সেটাকে ধরে নিলাম এক্স। তা সিম্পল ক্যালকুলেশন করলাম যে যদি এই তিনটে কন্টিনিউয়াস প্রপোর্শনে থাকে তাহলে কী হবে, 4/12 ইকুয়াল টু 12/x। সেখানে আমি এক্সের ভ্যালু বের করলাম কত, 36। তাহলে 4 আর 12 আমার থার্ড প্রপোর্শন কত হবে বন্ধুরা, 36। তা চলো বন্ধুরা নেক্সট প্রবলেমে চলে যায়। তাহলে এখানে কোশ্চেনটা কী আছে বন্ধুরা, না হোয়াট ইজ দ্য মিন প্রপোর্শন অফ 5 অ্যান্ড 125। তাহলে মিন প্রপোর্শন মানে কোন টার্মটা, মানে এখন যদি এ বি সি যদি আমার কন্টিনিউয়াস প্রপোর্শন থাকে তাহলে বিটা হচ্ছে আমার মিন প্রপোর্শন, তা বি মাঝে যেটা থাকছে সেটা আমার মিন প্রপোর্শন। তাহলে 5 আর 125-এর যদি মিন প্রপোর্শন বের করতে হয় তাহলে আমি সেটাকে ধরে নিলাম এক্স এবং সেই ভ্যালুটা আমার মিডিলে থাকবে, কারণ মিন প্রপোর্শনটা আমার মিডিলে থাকে। তাহলে আমি সেটাকে ধরে নিলাম এক্স এবং সেটাকে মিডিলে রাখলাম। তাহলে এখন এই 5x আর 125 যদি মিন প্রপোর্শন বের করতে হয় তাহলে অবশ্যই এদেরকে কী প্রপোর্শনে থাকতে হবে, কন্টিনিউয়াস প্রপোর্শনে। তাহলে 5x এবং 125 যদি কন্টিনিউয়াস প্রপোর্শনে থাকে তাহলে কত বলতে পারি, 5/x ইকুয়াল টু কত বলবো, x/125। কেন না এখানে যেখানে যে ভ্যালুটা দিয়ে শেষ হয় পরের রেশিও তো ঠিক সেই ভ্যালুটা দিয়ে শুরু হয়, তাই করলাম 5/x ইকুয়াল টু x/125। তাহলে এখন x গুণ করলে কত হচ্ছে, x² ইকুয়াল টু 125 × 5, তাই তো। তাহলে কত হচ্ছে 125 × 5 মানে কত হচ্ছে 625। অতএব এক্সের ভ্যালু কত আসছে, √625 ইকুয়াল টু কত হচ্ছে 25। তাহলে আমার 5 এবং 125-এর মিন প্রপোর্শন কত হলো বন্ধুরা, 25। ক্লিয়ার। তাহলে মিন প্রপোর্শন হোক বা ফার্স্ট প্রপোর্শন হোক বা থার্ড প্রপোর্শন হোক, যে কোনো একটা প্রপোর্শন যদি আমাকে বের করতে হয় অবশ্যই ওই রেশিও পুরোটাকেই আমাকে কী হিসাবে থাকতে হবে, কন্টিনিউয়াস প্রপোর্শনে থাকতে হবে। তাহলে আবারও বলছি, যে কোনো প্রপোর্শনে যদি আমাকে মিন প্রপোর্শন বা ফার্স্ট প্রপোর্শন বা থার্ড প্রপোর্শন বের করতে হয় তাহলে ওই পুরো প্রপোর্শনটাকে আমাকে কী হিসাবে থাকতে হবে, কন্টিনিউয়াস প্রপোর্শনে থাকতে হবে। ক্লিয়ার বন্ধুরা। তাহলে সেখান থেকে আমি অবভিয়াসলি মিন প্রপোর্শন বা ফার্স্ট প্রপোর্শন বা থার্ড প্রপোর্শন খুব সহজেই বের করতে পারবো। একটাই শুধু কন্ডিশন মাথায় রাখতে হবে আমাকে, যদি এই ফার্স্ট প্রপোর্শন বা থার্ড প্রপোর্শন বা মিন প্রপোর্শন বের করতে হয় ওই পুরো প্রপোর্শনটাকে আমাকে কিসে রাখতে হবে, কন্টিনিউয়াস প্রপোর্শনে। ক্লিয়ার বন্ধুরা। তা চলো বন্ধুরা নেক্সট প্রবলেমে চলে যায়। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে a/b ইকুয়াল টু 2:5। তাহলে আমি লিখলাম a/b ইকুয়াল টু 2:5। আর কি আছে না b/c ইকুয়াল টু আছে 7:9। এটা দেওয়া আছে। আমাকে এখন বের করতে কি বলেছে, a/b/c। আমি এটা দুভাবে বের করতে পারি, একটা হচ্ছে দুটো রেশিওকে ব্যালেন্স করে, অথবা আরেকটা দ মেথড। তাহলে আমি প্রথমে দুটো রেশিওকে ব্যালেন্স করে কীভাবে বের করবো সেটা আগে আমি দেখে নিই। তাহলে আমি দুটো রেশিওকে যদি ব্যালেন্স করতে আমি কীভাবে করবো, সাপোজ আমার এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, আমি আরেকবার লিখছি এখানে নিচে, a/b ইকুয়াল টু হচ্ছে 2:5 আর b/c আছে 7:9, তাই তো। এটাকে আমি যদি 1 নম্বর ইকুয়েশন ধরি, এটাকে যদি 2 নম্বর ইকুয়েশন ধরি, এখন আমাকে এই কোণে বি, এখানেও বি আছে, এর লাস্টে বি, এর প্রথমে বি, মানে এই কোণে বি যেটা আছে সেই ভ্যালুটাকে আমার মেলাতে হবে। তার মানে প্রথম রেশিওতে বি এর ভ্যালু কত, 5, আর সেকেন্ড রেশিওতে বি এর ভ্যালু কত, 7। তাহলে এই দুটোকে আমি যদি মিলিয়ে দিতে পারি তাহলে আমার a/b/c পেয়ে যাবো। কীভাবে মেলাবো, তাহলে আমি এইখানে যদি 7 দিয়ে গুণ করি তাহলে এই বি এর ভ্যালু কত হয়ে যাবে, 7×5 = 35। আর এইখানে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে বি এর ভ্যালু কত হয়ে যাবে, 7×5 = 35। তাহলে দুটো জায়গাতে বি এর ভ্যালু সেম হয়ে যাচ্ছে। তাহলে আমি a/b/c আরামসে বের করতে পারবো। তাহলে কত হবে a/b/c, তাহলে a/b/c কত হবে, তাহলে এখানে এ কত হবে, 7 আর 2 গুণ করলে কত হয়ে যাবে, 7 আর 2 গুণ করলে হচ্ছে 14, তাহলে এ হয়ে গেল 14, বি কত হবে, 7×5 = 35। এখানে যদি বি দেখি কত হবে, 7×5 = 35 একই হবে। এবার সি কত হবে, 9×5 = 45। তাহলে অনুপাতটা কত হয়ে যাবে, 14:35:45। ক্লিয়ার বন্ধুরা। আরেকবার বলছি, তাহলে আমি প্রথমে কি করলাম, দুটো রেশিওকে আমি ব্যালেন্স করলাম। কীভাবে ব্যালেন্স করলাম, তাহলে এখানেও বি আছে, এখানেও বি আছে, কোণে কোণে, তার মানে এখানে বি এর ভ্যালু 5, এখানে বি এর ভ্যালু 7। তাহলে এই বি এর ভ্যালুটাকে আমাকে কত করতে হবে, 35 যদি করি তাহলে এই বিয়ের ভ্যালুটাকে আমার 35 করতে হবে। তাহলে আমি দেখলাম 5 সাথে গুণ করলে 35, এখানে দিলাম 7×5 গুণ করলে 35। তাহলে এই পুরো ইকুয়েশনটাকে আমি 7 দিয়ে গুণ করবো, আর সেকেন্ড পুরো ইকুয়েশনটাকে আমি 5 দিয়ে গুণ করবো। তা সেটাই আমি করলাম বন্ধুরা। 7 2 কত হলো 14, 7×5 কত হলো, বিয়ের ভ্যালু 35। এবার সেকেন্ড ইকুয়েশন যখন চলে এলাম, বিয়ের ভ্যালু আবার কত হলো, 7×5 = 35, ঠিকই আছে, একই আছে, মিলে গেছে। আর সি এর ভ্যালুটা কত হলো, 9×5 = 45। তাহলে টোটাল a/b/c কত হলো, 14:35:45। এবার আমি যেটা শর্টকাট অ্যাপ্লাই করবো, আমি পরীক্ষাতে ইঞ্জিনিয়ার এত এইভাবে করবো না, আমি তাও স্টেপ একটা শিখিয়ে রাখলাম তোমাদের, জাস্ট লজিকটা আমি দেখিয়ে রাখলাম কোন লজিক থেকে এই উত্তরটা আসে। তোমরা যেটা পরীক্ষায় বন্ধুরা করবে সেটা হচ্ছে দ মেথড। জাস্ট দ যেমন হয়, বাংলা দ দেখতে ঠিক এরকম হয় তো, দ দেখতে বাংলা দ তো এরকম দেখতে হয়, তাই তো বন্ধুরা। ঠিক সেই দ মেথড অ্যাপ্লাই করবো। তাহলে আমি কীভাবে দ মেথড অ্যাপ্লাই করবো, প্রথমে এই তার মানে প্রথমে 2 আর 7 গুণ করবো, কত হলো বন্ধুরা, 14। তারপরে এই যাবো এই কোণে, তাই তো। প্রথমে এই স্টেপটা হলো 1 নম্বর, তারপরে এই কোণের স্টেপ 2 নম্বর, তারপর আবার সোজা স্টেপ কত, 3 নম্বর। তাহলে এই কোণের স্টেপে যাবো, 7×5 কত হলো বন্ধুরা, 35।
তারপর আবার কী আছে সোজা স্টেপ, মানে এই সোজা 9 5 কত হবে গুণ করলো বন্ধুরা 45। তাহলে আমার অ্যান্সারটা কত সহজে বেরিয়ে গেল 14:35:45। আমাকে এত মাথায় রাখতে হলো না, প্লেন দ মেথড, মানে বাংলা দ লিখবো দ। তাহলে দ লিখলে কী হয়, প্রথমে 2 7 14, তারপর 7 5 35, তারপর 5 9 45। তার মানে দ মেথডে মানে এইভাবে প্রথমে গুণ, তারপরে এই কোণে কোণে গুণ, তারপরে এই সোজা গুণ। তাহলে 2 7 কত হলো 14, এবার এই কোণে গুণ 7 5 কত হলো 35, তারপরে এই সোজা গুণ মানে 5 9 কত হলো বন্ধুরা 45। ক্লিয়ার বন্ধুরা? তা চলো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। তাহলে এখানে একটা প্রবলেম দেওয়া আছে বন্ধুরা, কি না ইফ 2a = 3b = 4c দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ a:b:c। তাহলে আমি কি করব না, আমি ধরে নিতে পারি 2a = 3b = 4c আমি k ধরে নিলাম। তাহলে আমি ইন্ডিভিজুয়াল বলতে পারি যে 2a = k, এটা বলতে পারি। সিমিলারভাবে বলতে পারি 3b = k, একদমই সিমিলারভাবে আমি বলতে পারি 4c = k। তাহলে এখান থেকে এর ভ্যালু কত আসছে বন্ধুরা k/2, বি এর ভ্যালু কত আসছে k/3, সি এর ভ্যালু কত আসছে k/4। ক্লিয়ার একদম? ফার্স্ট স্টেপটা আমি এইভাবে করে নিলাম যে আমি এই 2a 3b 4c যেহেতু সমান, তাহলে আমি একটা সিঙ্গেল ভ্যালু ধরে নিলাম কত না k। তাহলে a = কত হলো, তার মানে 2a = k, 3b = k, 4c = k। তাহলে ইন্ডিভিজুয়ালি a = কত আসছে k/2, b = k/3, c = k/4। তাহলে আমি এখন যদি সব জায়গাতে আমি যদি k = 1 ধরে নিই, এটা ধরে নিলাম, তাহলে এর ভ্যালু কত আসছে, তাহলে আমি a:2 b:2 c বের করবো, তাই তো? তাহলে আমি যদি k = 1 বসিয়ে দিই, মানে ধরে নিলাম k = 1, তাহলে k যদি 1 ধরে নিই, তাহলে a কত আসছে হাফ, b কত আসছে 1/3, c কত আসছে 1/4, যেহেতু আমি k এর ভ্যালু ধরে নিয়েছি কত 1। এবার আমি কি করব, এই অনুপাতটাকে নর্মাল ক্যালকুলেশন করার জন্য এই নিচের যে ভ্যালুগুলো আছে মানে 2 3 আর 4 এদের আমি লসাগু বের করবো বা এলসিএম বের করবো, দিয়ে এলসিএম দিয়ে এই ভ্যালুটাকে ভাগ করে দেবো। একদম শর্টকাট হয়ে এটাই যে এরকম যদি কোনো রেশিওর যদি ভ্যালু যদি ক্যালকুলেট করতে হয়, সিম্পল এই যে নিচের যে ভ্যালুগুলো আছে এগুলো এলসিএম করো এবং এলসিএম করে সেই এলসিএম দিয়ে টোটাল এই ভ্যালুগুলোকে ভাগ করে দাও। ক্লিয়ার একদম? তাহলে এখন 2 3 আর 4 এলসিএম করলে কত হয় 12, মানে লসাগু 2 3 আর 4 লসাগু কত হয় 12। তাহলে আমি এখন 12 দিয়ে সবগুলোকে ভাগ করে দেবো, মানে এখন 12/2 = 12/3 = 12/4। তাহলে 12/2 করলে কত হয় 6 12/3 করলে কত হয় 4 12/4 করলে কত হয় 3। তাহলে বন্ধুরা আমার অ্যান্সারটা কত হলো 6:4:3। ক্লিয়ার বন্ধুরা? আমি আরেকবার বলছি, যেহেতু দেওয়া ছিল 2a 3b এবং 4c ভ্যালু সমান, তার জন্য আমি ওটাকে আরেকটা কনস্ট্যান্ট ভ্যালু k ধরে নিলাম, যেটা পুরোটি ইকুয়াল। তাহলে ইন্ডিভিজুয়াল আমি এবার সমান করলাম 2a = k, 3b = k এবং 4c = k। সেখান থেকে a এর ভ্যালু, b এর ভ্যালু এবং c এর ভ্যালু আমি ক্যালকুলেট করলাম। তাহলে আমি ধরে নিলাম k = 1। তো সেই ক্ষেত্রে আমি যদি k = 1 বসাই, তাহলে এর ভ্যালু কত হলো 1/2, b এর ভ্যালু কত হলো 1/3, c এর ভ্যালু কত হলো 1/4, সেটা আমি বসালাম। এবারে এই রেশিওটাকে নর্মালি ক্যালকুলেট করার জন্য খুব সহজে আমি কী করলাম, এই যে নিচের যে টার্মগুলো ছিল এদের লসাগু বের করলাম। 2 3 আর 4 লসাগু কত হলো 12, এই লসাগু দিয়ে ওই টার্মগুলোকে আমি ভাগ করে দিলাম, মানে 12/2 12/3 12/4। অনুপাতটা কত হলো বন্ধুরা 6:4:3। ক্লিয়ার বন্ধুরা? তা চলো নেক্সট প্রবলেমে চলে যাই। তাহলে আগের মতোই সেম টাইপের একটা কোশ্চেন, কি না a/2 = b/5 = c/7 যদি হয়, তাহলে a:b:c কত হবে। তাহলে একইভাবে করবো বন্ধুরা, কি না আমি প্রথমে ধরে নিচ্ছি a/2 = b/5 = c/7 কত ধরে নেবো k, তাই তো? তাহলে সেটাই যদি হয় আমি ইন্ডিভিজুয়াল এখন সমান করবো, মানে a/2 = k বলতে পারি, সিমিলার b/5 = k বলতে পারি এবং c/7 আমি k বলতে পারি, তাই তো? তাহলে এখন a = কত আসছে 2k, b = কত আসছে 5k, c = কত আসছে 7k। তাহলে অতএব a:b:c বের করতে বলেছে, কত হচ্ছে 2k 5k 7k। তাহলে k k k কেটে গেল, বা আমি আগের মতো k এর ভ্যালু 1 ধরে নিতে পারতাম, একই ব্যাপার, যেটা করবো সেটাই হবে। তা কত হচ্ছে 2:5:7। তাহলে এটাই হলো আমার অ্যান্সার বন্ধুরা। ক্লিয়ার? তা নেক্সট প্রবলেমে চলে যাই। তাহলে এখানে একটা কোশ্চেন দেখতে পাচ্ছি যে a:b = 2:5, b:c = 6:5, c:d = 3:4, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ a:b c:d। তাহলে এটাকে যদি আমি ব্যালেন্স প্রক্রিয়ায় করতে যাই, যে প্রত্যেকটা রেশিওকে আমি ব্যালেন্স করে করে যাবো, অনেকটা লেন্দি মেথড। তাহলে আমি আর লেন্দি মেথডে যাচ্ছি না, কারণ আমি শিখে পরেও আমি পরীক্ষাতে ওই অ্যান্সার করবো না। তাহলে আমি যেটা শর্টকাট সেইভাবে আমি যাই। তাহলে আমি কীভাবে করবো বন্ধুরা শর্টকাটে, তাহলে আমি সবার প্রথমে আমি এখানে এইভাবে লিখে নেবো a:b c:d। এবারে কীভাবে লিখবো, এবারে প্রথম ইকুয়েশানে কী আছে a:b দেওয়া আছে, কত আছে 2:5। তাহলে আমি লিখবো এখান থেকে 2:5, বাকি রেশিওটা আমি ফাঁকা রাখলাম। ক্লিয়ার এতটা? তাহলে আমি প্রথমে আবার বলছি, যেহেতু আমার এখানে আছে কত 2:5, তার জন্য আমি লিখলাম 2:5। এরপরে নেক্সট ইকুয়েশনে চলে যায়।
নেক্সট ইকুয়েশনে কী আছে, বি ইস টু সি ইকুয়াল টু 6:5 বা 6:5। তাহলে বি এর জায়গায় লিখবো 6, সি এর জায়গায় লিখবো 5, বাকি যে রেশিওগুলো আছে সেগুলো আমি ফাঁকা রাখলাম। নেক্সট ইকুয়েশনে কী আছে, সি ইস টু ডি ইকুয়াল টু কত আছে, 3:4। তাহলে আমি সি এর জায়গায় লিখবো 3, ডি এর জায়গায় লিখবো 4, বাকি যে রেশিওগুলো আছে সেইগুলো আমি ফাঁকা রাখলাম। ক্লিয়ার এতটা? এরপরে কি করব, এরপরে দেখব এই যে ফাঁকা জায়গাগুলো এগুলো আমাকে ফিল আপ করতে হবে। ফাঁকা জায়গাগুলো আমি কীভাবে ফিল আপ করবো, এখানে দেখবো কততে শেষ হয়েছে 5, তার মানে পুরো লাস্টের যে দুটো থাকবে সেটাকে আমি 5 দিয়ে ফিল আপ করবো। সিমিলারভাবে এখানে কত নাম্বারে শেষ হয়েছে 5, তাহলে আমি এখানেও 5 দিয়ে ফিল আপ করবো। এবার আগেরগুলো কীভাবে ফিল আপ করবো, এগুলো তো পরেরগুলো গেল। যে পরে যদি কোনো সংখ্যা ফাঁকা থাকে সেগুলো কীভাবে ফিল আপ করবো, লাস্ট সংখ্যাটা দিয়ে। মানে এখানে লাস্টে ছিল 5, তার জন্য এগুলো 5 দিয়ে ফিল আপ করলাম। এখানেও লাস্টে ছিল 5, তার জন্য এটা 5 দিয়ে ফিল আপ করলাম। এবার আগের সংখ্যাগুলো কী দিয়ে ফিল আপ করবো, ঠিক আগের নাম্বারটা দিয়ে। মানে আমি এখানে দেখবো ফাঁকা আছে, তার মানে এই সংখ্যাটা কত ছিল, এই সংখ্যাটা কত ছিল 6, তার মানে আমি এখানে 6 দিয়ে ফিল আপ করবো। সিমিলারভাবে এই দুটো ফাঁকা আছে, মানে আমি এখানে দেখবো কত ছিল 3, তার মানে আমি এগুলোকে 3 দিয়ে ফিল আপ করবো। ক্লিয়ার বন্ধুরা একদম? তাহলে এবার আমি নর্মাল কি করব, মাল্টিপ্লাই করব। 6 দিয়ে 12 তিনে কত হয় বন্ধুরা, 36 ইস টু 6 5 30 তিনে কত হয় 90 ইস টু 5 5 25 তিনে কত হয় বন্ধুরা 75 ইস টু 5 5 25 কত হয় 100। তাহলে এটাই হলো আমার উত্তর। এবার আমি দেখব যে এটা কি কাটাকাটি করা যাচ্ছে, যদি কাটাকাটি করা যায় কাটাকাটি করব, আর যদি না করা যায় তাহলে এটাই হবে আমার ফাইনাল অ্যান্সার। তা ক্লিয়ার বন্ধুরা? আরেকবার বলে দিই। তাহলে প্রথমে আমি কি করলাম, আমি এখানে নর্মালি এ ইস টু বি ইস টু সি ইস টু ডি লিখলাম। এরপরে আমি কি করব না, আমি এই যে এ ইস টু বি যেটা ছিল ভ্যালু 2:5 বসালাম। বি ইস টু সি এর ভ্যালু কত ছিল 6:5, সেটা আমি বসালাম। সি ইস টু ডি এর ভ্যালু কত ছিল 3:4, সেটা বসালাম। এরপরে যে ঘরগুলো ফাঁকা ছিল সেগুলো তার সামনের ভ্যালু দিয়ে ফিল আপ করলাম। মানে কীরকম, এই দুটো ফাঁকা ছিল, এই দুটো সামনের ভ্যালু কোনটা 5, সেই 5 দিয়ে ফিল আপ করলাম। এই ঘরটা ফাঁকা ছিল, এই সামনে ভ্যালু কত 5, সেটা দিয়ে ফিল আপ করলাম। এই ঘরটা ফাঁকা আছে, এর সামনে ভ্যালু কত 6, এটা দিয়ে ফিল আপ করলাম। এই দুটো ফাঁকা ছিল, এর সামনে ভ্যালু কত 3, তার জন্য দুটোকে 3 দিয়ে ফিল আপ করলাম। এবার নর্মাল এটাকে মাল্টিপ্লাই করলাম 36, এটাকে মাল্টিপ্লাই করলাম 90, এটাকে মাল্টিপ্লাই করলাম 75, এটাকে মাল্টিপ্লাই করলাম কত হলো 100। এবার দেখলাম এগুলো কি কাটাকুটি করা যায়, তাহলে কাটাকুটি করবো, যদি না করা যায় তাহলে এটাই হলো আমার ফাইনাল অ্যান্সার। তার যেহেতু এখানে কোনো কাটাকুটি করা যায় না, তাহলে এটাই হলো আমার বন্ধুরা উত্তর। ক্লিয়ার? তাহলে বন্ধুরা এখান থেকে অনেক সময় আমাদের পরীক্ষায় মানে এর মাঝের থেকে অ্যান্সার বের করতে দেয়। কীরকম দেয়, সাপোজ পরীক্ষায় বললে এখান থেকে যদি এ ইস টু বি এত, বি ইস টু সি এত, সি ইস টু ডি এত হয়, তাহলে আমার পরীক্ষা হয়তো বললো যে বি ইস টু ডি কত হবে সাপোজ। তাহলে বি এর ভ্যালু কত বেরিয়েছে 90, ইস টু ডি এর ভ্যালু কত বেরিয়েছে 100। আমি এইভাবে বের করে নিতে পারবো। ম্যাক্সিমাম সময় পরীক্ষায় এর কম্পাউন্ড যে রেশিও সেটা বের করতে দেয়, বা মিশ্র রেশিও যেটাকে বলছি, বা মিশ্র অনুপাত সেটা বের করতে দেয়। মিশ্র অনুপাত মানে বের করতে দেয় কি এইচ টু ডি। তাহলে এইচ টু ডি বন্ধুরা কত হবে, এইচ টু ডি হবে কত, এর ভ্যালু কত আছে 36, ডি এর ভ্যালু কত আছে 100, তাহলে কত হবে 100। এটি হচ্ছে আমার কিন্তু অ্যাকচুয়ালি কম্পাউন্ড রেশিও বা মিশ্র অনুপাত। তাই যদি মিশ্র অনুপাত বা কম্পাউন্ড রেশিও উল্লেখ করে দেয়, তাহলে অনেক সময় এইচ টু ডি হয়তো উল্লেখ করে দেবে না, বলবে এই রেশিওটা দিয়ে দেওয়ার পরে বললে এইচ টু বি ইকুয়াল টু 2:5, বি ইস টু সি ইকুয়াল টু 6:5 অ্যান্ড সি ইস টু ডি ইকুয়াল টু 3:4 হলে এর কম্পাউন্ড রেশিও কী হবে। তার মানে যখনই জানবো আমরা বন্ধুরা কম্পাউন্ড রেশিও দিয়েছি, আমি কী বের করবো এইচ টু ডি। তাই এইচ টু ডি কত হবে 36:100। এবারে পরীক্ষায় যদি সিম্পল কম্পাউন্ড রেশিও বের করতে দেয়, তারও একটা শর্টকাট আছে, এত লেন্দি প্রসেস করার দরকার হয় না, সেই শর্টকাটটা আমি তোমাদের প্রথমেই বলে এসেছি। আর একটা আমরা চলো একটা কম্পাউন্ড রেশিও একটা অঙ্ক দেখে নিই, তাহলে তোমাদের পুরো চ্যাপ্টারটি ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তা চলো বন্ধুরা আজকে লাস্ট প্রবলেমে চলে যায়। তাহলে বন্ধুরা লাস্ট কোশ্চেনটা কী দেওয়া আছে না, ইফ এ বি ইস টু বি ইকুয়াল টু 2:3, বি ইস টু সি ইকুয়াল টু 4:7 অ্যান্ড সি ইস টু ডি ইকুয়াল টু 5:6, এটা 5:6 হবে, 5:6, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এ ইস টু ডি। এটা মানে আমি কি বলেছিলাম, হয় এভাবে থাকতে পারে, না হলে কীভাবে থাকতে পারে, কম্পাউন্ড রেশিও বের করতে বলতে পারে, ফাইন্ড দ্য কম্পাউন্ড রেশিও, তাই তো এভাবে এক্সামে থাকতে পারে। তাহলে আমি কীভাবে ক্যালকুলেট করবো, তাহলে আমার শর্টকাটটা আমি কী বলেছিলাম, যে প্রথমে আমি আগে লিখে নিই যে ভ্যালুগুলো আছে। এ ইস টু বি কত আসছে 2:3, বি ইস টু সি কত আছে 4:7, সি ইস টু ডি কত আছে 5:6। প্রথমে আমি কি বলেছিলাম, যদি আমাকে এখানে কম্পাউন্ড রেশিও বা এইচ টু ডি বের করতে হয়, তাহলে আমি কীভাবে বের করবো, প্রথমে হচ্ছে এই সংখ্যাগুলো গুণ, এই 2 4 5 মানে প্রথম সংখ্যাগুলো গুণ, মানে 2 × 4 × 5 ইস টু লাস্টের সংখ্যাগুলো গুণ, লাস্টের সংখ্যা মানে কত 3 7 আর 6, তাহলে 3 × 7 × 6, ব্যাস এটা করলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে কত হচ্ছে 2 4 8, 8 5 কত হচ্ছে বন্ধুরা 40, ইস টু এটা কত হচ্ছে 3 7 21, 21 × 6 করলে কত হচ্ছে 126। তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 2 20 40,
2 6 12, 2 3 6, তার মানে অ্যান্সারটা কত হলো বন্ধুরা? 20:63। তাহলে এটাকে যদি আমাকে H/D যদি আমি আগের মেথডে বের করতাম তাহলে অনেকটা লেন্দি হয়ে যেত। তার জন্য কম্পাউন্ড রেশিও বা প্লেন আমার প্রথমের অনুপাতটা ইস্টু যদি লাস্টের অনুপাতটা বের করতে বলে তাহলে নর্মাল আমি কি করব, যতগুলো প্রথম সংখ্যা আছে সবগুলোর গুণ ইস্টু যতগুলো সেকেন্ড নাম্বার আছে সবগুলোর গুণ করব, সেটাই আমার বেরিয়ে যাবে কম্পাউন্ড রেশিও বা একদম প্রথমটা ইস্টু লাস্টেরটা অনুপাত। ক্লিয়ার, বোঝা গেছে বন্ধুরা? তাহলে আশা করি রেশিও প্রপোর্শনের যে বেসিক যে ক্লাসটা পার্ট 1 সেটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা যদি আজকের ক্লাসটা আমার ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি কিন্তু ক্লিক করতে ভুলো না। ধন্যবাদ।